মধ্যপ্রদেশকে ভারতবর্ষের বলা হয় প্রাণকেন্দ্র। সেই ভারতবর্ষের প্রাণকেন্দ্রের গোয়ালিয়র শহরে ঘুরে বেরিয়েছিলাম। সাধারণত গোয়ালিয়রকে বলা হয় দুর্গের শহর, কিন্তু শুধু দুর্গ নয়, দুর্গের পাশাপাশি এখানে পাহাড়, নদী, মন্দির এবং অদ্ভুত স্থাপত্য কারুকার্য এবং তার সঙ্গে ইতিহাসের হাতছানি, এই সব কিছু মিলিয়ে জমজমাট ছিল গোয়ালিয়র ভ্রমণ। চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের সেই বিশেষ গোয়ালিয়র ভ্রমণ পর্ব। সন্ধ্যে 7টার সময় বর্ধমান থেকে চম্বল এক্সপ্রেস ধরে আমি যাবো গোয়ালিয়র। 7:15 বর্ধমান স্টেশনে চম্বল এক্সপ্রেস ঢুকে গেল। এবার চম্বল এক্সপ্রেসে আমরা উঠে পড়বো। বর্ধমানে চম্বল এক্সপ্রেসে চাপলাম। তারপর বর্ধমানের পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল। সকালবেলা ট্রেন পৌঁছে গেল প্রয়াগরাজ চৌকি স্টেশনে। চারিদিকে এখানে প্রচুর কুয়াশা। এটা হচ্ছে সেই প্রয়াগরাজ যেখানে গত বছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকেই কিন্তু প্রয়াগরাজ সঙ্গমে যাওয়া যায়। আর এবছর এখানে কিন্তু মাঘ মেলা অনুষ্ঠিত হবে। হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার সব থেকে ভালো এক্সপ্রেস হচ্ছে এই চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা বিকেলবেলায় হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন সারা দিন কাটিয়ে একেবারে পরের দিন বিকেলবেলায় গোয়ালিয়র পৌঁছায়। অর্থাৎ 24 ঘন্টার ব্যবধানে এটি গোয়ালিয়র গিয়ে পৌঁছায়। নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা লেট করে ট্রেন আপাতত পৌঁছেছে মানিকপুর জংশনে। ট্রেন আপাতত মানিকপুর জংশন ছেড়ে দিল। এইমাত্র এখানে কুয়াশা কেটে রোদের দেখা মিলল। দুপুরবেলায় আইআরসিটিসির থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবারের মান ছিল একেবারেই নিম্নমানের। ভাতগুলো ছিল কাঁচা, ডাল এবং সবজি মুখে না দেওয়ার মতো। চম্বল এক্সপ্রেসে আইআরসিটিসির খাবার কথা বাদ দিলে বাকি সমস্ত কিছু ব্যবস্থা ভালোই ছিল। ট্রেনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ট্রেন তার সর্বোচ্চ গতিবেগে ছুটে চলল গোয়ালিয়র স্টেশনের উদ্দেশ্যে। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত এবং চারিপাশের সুন্দর দুর্দান্ত পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম গোয়ালিয়র স্টেশন। সেখান থেকেই শুরু হবে আজকের এই দুর্দান্ত ভ্রমণ পর্ব। রাত্রিবেলা কোথায় গিয়েছিলাম গোয়ালিয়রে সেটা না হয় এই পর্বের শেষকালে জানতে পারবেন। পরের দিন একেবারে ভোরবেলায় শুরু হয়ে গেল গোয়ালিয়র এক্সপ্লোর করবার কাজ। বেরিয়ে পড়লাম একটি গাড়ি নিয়ে গোয়ালিয়র ভ্রমণ করতে। এখানে গোয়ালিয়র ভ্রমণ করতে আপনারা একটি 4 চাকা ভাড়া করে নিতে পারেন, যেটা মোটামুটি 2200-300 টাকার মধ্যে আপনাদের সম্পূর্ণ গোয়ালিয়র ভ্রমণ করে দেখিয়ে দেবে। এছাড়া টোটো, অটোরও অপশান আছে, কিন্তু এইগুলোতে সময় বেশি লাগার জন্য আপনারা কিন্তু যে কোনো একটি 4 চাকা গাড়ি ভাড়া করে নিতে পারেন, যেটা খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ গোয়ালিয়র শহর আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। গোয়ালিয়র ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বটেশ্বর গ্রুপ অফ টেম্পল। গ্রুপ অফ টেম্পল কথাটা শুনেই বুঝতে পারছেন একসঙ্গে অনেকগুলো মন্দিরের সমষ্টি। এখানে প্রায় একসঙ্গে 200টি মন্দির ছিল। পাহাড়ের ওপরে একসঙ্গে 200টা মন্দিরের সমষ্টি, যা এক কথায় দেখলে চোখ জুড়িয়ে যায়। চলুন এর ইতিহাস সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। কোনো এক সময় এখানে 200টা মন্দিরের সমষ্টি ছিল, কিন্তু মনে করা হয় একবার একটা ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে এখানে বহু মন্দির ধ্বংস হয়ে যায়। একটা সময় এই মন্দির গোষ্ঠী চম্বল ডাকাতদের এরিয়া ছিল, তখন এখানে মানুষ আসতে পারতো না। পরবর্তীকালে চম্বল ডাকাতদের এএসআইয়ের তরফ থেকে বোঝানো হয় এবং চম্বল ডাকাতরা এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ শুরু করে। এখন চম্বল ডাকাতও নেই, তাই এই জায়গা একটা সুন্দর ঐতিহাসিক পর্যটক স্থানে পরিণত হয়েছে। আর এই মন্দিরগুলো একেবারে বহু প্রাচীন। এটা গুর্জর রাজাদের আমলে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরের স্থাপত্য সত্যি অসাধারণ এবং সুন্দর। কাছে না আসলে এই মন্দিরের স্থাপত্য কতটা সুন্দর সেটা বোঝা খুবই কঠিন। বটেশ্বর টেম্পেলে এলে এরকম দেখতে পাবেন খোলা প্রচুর ময়ূর ঘুরছে এবং স্থানীয় ব্যক্তিরা ওই ময়ূরগুলোকে খেতে দিচ্ছে। বটেশ্বর মন্দিরে এলে এরকম প্রচুর ময়ূর ঘুরছে, সেটা আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে এখানকার স্থানীয় ব্যক্তিরা এই সমস্ত ময়ূরদের প্রত্যেকদিন খেতে দেন
এই জিনিসটা আপনারা এই বটেশ্বর মন্দিরে এলে দেখতে পাবেন। পাহাড়ের ওপর এতগুলো শিব মন্দির কে বানিয়েছিল, এটা একটা বিশাল আশ্চর্যের ব্যাপার। এবং অত প্রাচীন কালে এত মন্দির একসঙ্গে তৈরি করা হয়েছিল, এত সুন্দর স্থাপত্য, ভাবলেই অবাক লাগে। তখন তো এত যন্ত্রপাতি ছিল না, এত কিছু আবিষ্কার হয়নি, তাও এত মন্দির এত সুন্দরভাবে কি করে তৈরি করা হয়েছিল, এগুলো ভাবলে একটু অবাকই লাগে। কিন্তু এগুলো সবই বাস্তব এবং এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। এটা শুনলাম এখানে যে এখানে আরো অনেক মন্দির ছিল, কিন্তু তাও বলবো অতি অবশ্যই এই জায়গাটা আসুন, কারণ এখানে এলে তবেই এই জায়গার সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন। পাহাড়ের ওপরে এত সুন্দর মন্দির, তার সঙ্গে এত সুন্দর কারুকার্য, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায়। এটা হচ্ছে বটেশ্বর গ্রুপ অফ টেম্পল ঢোকার মূল গেট বা মূল দরজা। আর ঢুকেই এইদিকে ডান দিকে প্রথমেই রয়েছে টয়লেট। পুরুষ মহিলা উভয়ের জন্যই টয়লেটের সুবন্দোবস্ত করা আছে। টয়লেট করবার পর আপনারা এদিকে ঢুকবেন। বটেশ্বর গ্রুপ অফ টেম্পল দেখে পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গোয়ালিয়র সাইট সিইং এ আমার পরবর্তী গন্তব্য হচ্ছে শনিদেবের মন্দির। শনিদেবের মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মূল মন্দিরের প্রধান গেট। এই ঢুকেই প্রথমে আপনারা এই গণেশজির সুন্দর মূর্তিটা দর্শন করে নেবেন। এটা হচ্ছে মূল শনিদেবের মন্দির। এই মন্দিরের ভিতরেই এবার যাব। এইটাই হচ্ছে এখানকার মূল শনিদেবের মন্দিরের শনিদেবের মূল বিগ্রহ। একেবারে পাহাড়, চারিদিকে পাহাড় ঘেরা, আর তার সামনেই এই হচ্ছে মূল শনিদেবের মন্দির। কথিত আছে যখন রাবণ শনিদেবকে লঙ্কায় বন্দি করেন, তখন স্বয়ং হনুমানজি লঙ্কায় গিয়ে উপস্থিত হন এবং শনিদেবকে সেখান থেকে উদ্ধার করেন। তখন শনিদেব হনুমানজিকে বলেন তাকে ভারতভূমির দিকে ছুঁড়ে দিতে। তখন শনিদেবকে হনুমানজি এই ভারতভূমির দিকে ছুঁড়ে দেন এবং তিনি এই পর্বতের ওপরে এসে পড়েন। এই জন্য এই পর্বতটির নাম শনি পর্বত। গোয়ালিয়র সাইট সিইং এ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখানকার সূর্য মন্দির বা সান টেম্পল। সূর্য মন্দিরের ভিতরে কোনো রকম ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়, কারণ এর পাশেই ইন্ডিয়ান আর্মির বেস রয়েছে, তাই এখানে কিছু অ্যালাউ নয়। মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরেতে তানসেনের সঙ্গীত সমারোহ চলছে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তানসেনের সঙ্গীত সমারোহের সেই জায়গায়। এখন কোনো গানের অনুষ্ঠান নেই, আবার সন্ধ্যেবেলা 6টার সময় আছে। আর ঠিক সামনেটা তানসেনের সমাধি এবং তার গুরুদেবেরও সমাধি রয়েছে। পাশে এই বাঁ পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা যে তানসেনের গুরুদেব যিনি ছিলেন মোহাম্মদ গস, ওনার সমাধি ক্ষেত্র। এইটাই হচ্ছে তানসেনের সে বিখ্যাত সমাধি ক্ষেত্র। এটা দেখছে তানসেনের সমাধি ক্ষেত্র, আর ঠিক তার পাশে এখানে রয়েছে মোহাম্মদ ঘস, অর্থাৎ তানসেনের যিনি গুরুদেব ছিলেন ওনার সমাধি ক্ষেত্র। ওই যে ভেতরে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওইখানটা হচ্ছে তানসেনের গুরুদেব মোহাম্মদ ঘসের সমাধি ক্ষেত্র। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গোয়ালিয়র ফোর্ট বা গোয়ালিয়র কেল্লা। কিন্তু গোয়ালিয়র কেল্লার তলাতেই অবস্থিত গুজারি মহল। আগে আমরা গুজারি মহল দেখে নেব, তারপর গোয়ালিয়র ফোর্টের উদ্দেশ্যে ওপরে উঠব। এই রাস্তা ধরে একেবারে গোয়ালিয়র ফোর্টের ওপরে ট্রেক করতে করতে পৌঁছে যাওয়া যায়। তার আগে আমরা কি করলাম, দুপুরের খাবারগুলো খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবার খাওয়ার পর আমরা সেদিন গুজারি মহল ঢুকেছিলাম। গুজারি মহলে টিকিট কেটে যেতে হয়। ভারতীয়দের জন্য টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 200 টাকা করে। গুজারি মহলের মধ্যে অনেক গ্যালারি আছে। সেই সমস্ত গ্যালারির মধ্যে পাথর কেটে প্রাচীন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। আর গুজারি মহলের মধ্যে এইগুলোই মূলত দেখার। এখানে এলে অতি অবশ্যই এই গ্যালারিগুলো কিন্তু আপনারা ভিজিট করবেন, অর্থাৎ দেখবেন। এর ওই অংশটা হচ্ছে মূল কেল্লা, আর তলায় আমরা যে অংশে প্রবেশ করেছি সেটা হচ্ছে গুজারি মহল। গুজারি মহল দেখে তারপর কেল্লায় যেতে হবে।
ওইদিকে বিরাট পাহাড় কেল্লা, আর ঠিক তার তলা তৈরি হয়েছে হনুমানজির মন্দির। এর আগে আপনারা দেখলেন যোগিনী গ্যালারি। যোগিনী গ্যালারির পরে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিষ্ণু গ্যালারি। এই বিষ্ণু গ্যালারিতে এখানে বিষ্ণুর যে 10 অবতার আছে সেই 10 অবতারের পাথর দিয়ে মূর্তি করা আছে, কিন্তু প্রত্যেকটা মূর্তি ভাঙা, কিন্তু তবুও দেখে বোঝার চেষ্টা করুন যে তখনকার দিনে স্থাপত্য কতটা উন্নত ছিল। এখনকার আধুনিক প্রযুক্তি ছাড়াও পাথর কেটে কি সুন্দরভাবে এই মূর্তিগুলি তৈরি করা হয়েছিল। এরপর হচ্ছে জৈন গ্যালারি বা জৈন গ্যালারি। জৈন ধর্মাবলম্বী যারা, তাদের জন্য এই গ্যালারিটা তৈরি করা হয়েছে। পাথরের প্রত্যেকটা মূর্তি দেখছেন আদিনাথ। পরবর্তী গ্যালারি হচ্ছে ব্রহ্মা গ্যালারি। নারায়ণের বরাহ অবতারের একটা সুন্দর পাথরের কারুকার্য আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে ওয়েপন্স গ্যালারি, মানে গুজারি মহল দেখবার পর আমাদের গাড়ি আমাদেরকে পাহাড়ি রাস্তা ধরে একেবারে উপরে ফোর্টের দিকে নিয়ে যেতে লাগলো। পাহাড়ি রাস্তা দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু তার সঙ্গে সেই পাহাড়ি রাস্তায় যদি খুব সুন্দর কারুকার্য করা থাকে তাহলে সেটা দেখতে কেমন লাগে। সেটা দেখতে দেখতেই আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ওপরে ফোর্টের উদ্দেশ্যে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে গোয়ালিয়র ফোর্ট। গোয়ালিয়র ফোর্টের মধ্যে প্রথমে আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে মনুমেন্ট। এখন চলে এসেছি কেল্লার একেবারে টপ বা একেবারে ওপরে। এখান থেকে চারপাশের ভিউটা কীরকম দেখায় সেটা দেখায়, আর এখান থেকে পুরো গোয়ালিয়র শহরের ভিউটা পাওয়া যায়, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে গোয়ালিয়র কেল্লা বা গোয়ালিয়র ফোর্ট, আর তার পাশে এদিকে রয়েছে সম্পূর্ণ গোয়ালিয়র শহরের একটা দুর্দান্ত ভিউ। ফোর্টে এসে প্রথমেই এই যে টিকিট কাউন্টার বা টিকিট ঘর আছে, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। ভারতীয় নাগরিকদের জন্য মাথাপিছু 25 টাকার, ফরেনারদের জন্য মাথাপিছু 300 টাকা। যদি অনলাইন বুকিং করেন ভারতীয়দের জন্য 20 টাকার, ফরেনারদের জন্য মাথাপিছু 250 টাকা করে টিকিট লাগবে। প্রথমে আমরা যাব মান সিং প্যালেসে। 15 শতকের শেষ দিকে তোমর রাজা মান সিং তোমর এই মান মন্দির প্যালেস নির্মাণ করেন। এটি ছিল মান সিং তোমরের প্রিয় রানী মৃগনয়নী এবং তার দাসীদের বাসস্থান, যা প্রেমের প্রতীক হিসেবে পরিচিত। এটি দুর্গের সবচেয়ে সুন্দর অংশগুলির মধ্যে অন্যতম, যা তার নীল ও হলুদ রঙের টাইলসের কাজ এবং পাথরের নকশার জন্য বিখ্যাত, যা দুর্গকে একটি রং ও সঙ্গীতের গ্যালারি হিসেবে বানিয়েছে। মান সিং তোমরের আমলে গোয়ালিয়র দুর্গের স্থাপত্যের স্বর্ণযুগ ছিল।
স্থানীয় এক গাইডের কাছ থেকে জানতে পারলাম এটি হচ্ছে মান মন্দির প্যালেসের সম্পূর্ণ নকশা, যেটি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার আগে এখানে ওপরে লেখা রয়েছে করণ মহল, বিক্রম মহল, জাহাঙ্গীর মহল, জহরকুণ্ড, এই সমস্ত কিছু দেখার জায়গাটা এদিক দিয়ে শুরু হচ্ছে ফোর্টের মধ্যে। চলুন ভেতরে ঘুরে দেখা যায়। এই জহরকুণ্ড এই এবং অন্যান্য যে সমস্ত এগুলো আছে সেগুলোর জন্য আলাদা করে আবার মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ঢুকি এখানে টিকিট কাউন্টার আছে, যেখানে টিকিট কাউন্টার কাটতে হবে। ভারত জহরকুণ্ড, যে ঘটনা 1232 খ্রিস্টাব্দে ঘটে। দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যখন গোয়ালিয়র দুর্গ আক্রমণ করে, তখন দীর্ঘ 11 মাস ধরে অবরুদ্ধ থাকার পর রাজপুত রাজা মলয় বর্মন দেবের পরাজয় নিশ্চিত হয়ে ওঠে। মুসলিম বাহিনীর হাতে বন্দী ও লাঞ্ছিত হওয়ার পরিবর্তে রাজপুত নারীরা নিজেদের সম্মান রক্ষার্থে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা পবিত্র মন্ত্র উচ্চারণ করতে করতে আগুনের লেলিহান শিখায় ঝাঁপ দেন। ইতিহাসে এটি গোয়ালিয়র দুর্গের প্রথম ও প্রধান জহর হিসেবে পরিচিত। এইদিকে এটা হচ্ছে বিক্রম মহল। তারপর এই জায়গাটায় বহু খাবার দাবারের দোকান আছে, এখান থেকে আপনারা খাবার দাবার কিনে খেয়ে নিতে পারেন। ফোর্টের একটা পাশ দেখবার পর আমরা এগিয়ে চললাম ফোর্টের অন্য দিকটা দেখার জন্য। এই ফোর্টের আমাদের প্রথম গন্তব্য ছিল সাজবহু টেম্পল। সাজবহু টেম্পলটা সহস্রবাহু কথা থেকে অপভ্রংশ হয়ে গেছে। যাই হোক, আমাদের পরবর্তী গন্তব্য ছিল সেই সাজবহু টেম্পল। কেল্লাতে বা ফোর্টেতে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সাজবহু টেম্পল। হচ্ছে সাজবহু টেম্পলের বাইরের অংশের ভিউ। ভেতরে অবস্থিত সাজবহু মন্দির তার সূক্ষ্ম খোদাই কার্য এবং অদ্ভুত নামের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি 11শো শতাব্দীর ভারতীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। অনেকেই মনে করেন এটি শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া বা সম্পর্কের কোনো গল্প, কিন্তু বিষয়টি আসলে তা নয়। মন্দিরটির প্রকৃত নাম ছিল সহস্রবাহু মন্দির, যার অর্থ হাজার হাত বিশিষ্ট ভগবান বিষ্ণুর একটি রূপ। সময়ের সাথে সাথে সহস্রবাহু শব্দটি মানুষের মুখে মুখে অপভ্রংশ হয়ে সাজবহুতে পরিণত হয়েছে। এটি 1093 খ্রিস্টাব্দে কচ্ছপঘাত রাজবংশের রাজা মহিপাল নির্মাণ করেছিলেন। প্রচলিত আছে যে রাজা মহিপালের মা ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, তার জন্য বড় মন্দিরটি তৈরি করা হয়। পরে রাজা স্ত্রী বা পুত্রবধূ শিবের ভক্ত হয়, তার জন্য পাশে একটি ছোট মন্দির নির্মাণ করা হয়। মন্দিরটি সম্পূর্ণভাবে লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং এতে কোনো সিমেন্টের বা চুন ব্যবহার করা হয়নি। প্রথমে কেল্লার একেবারে ওই দিককার পার্টটাতে ছিলাম, তার পাশেই এই সম্পূর্ণ গোয়ালিয়র শহরটাকে দেখা যাচ্ছে। আর এখন চলে এসেছি কেল্লার এই পার্টটাতে, যেখানে সাজবহু মন্দিরটা অবস্থান করছে। বহু টেম্পল দেখা শেষ হয়ে গেল। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ফোর্টের মধ্যে তেলি মন্দির। গোয়ালিয়র দুর্গের ভেতরে অবস্থিত তেলিকা মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি স্থাপত্যবিদ্যার এক অদ্ভুত সংমিশ্রণ।
প্রচলিত আছে যে এই মন্দির নির্মাণের অর্থ জুগিয়েছিলেন তৎকালীন তেল ব্যবসায়ীরা, তাই তাদের সম্মানে এই তেলিকা মন্দির নামটা হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন এর স্থপতিরা দক্ষিণ ভারতের তেলেঙ্গানা অঞ্চলের ছিলেন, তাই তেলেঙ্গানা থেকে তেলি শব্দটি এসছে। আবার অনেকে মনে করেন এটি তেলিয়া রাজবংশ থেকে তৈরি হয়েছিল, তাই এর নাম তেলিকা মন্দির। সময়কাল হিসেবে বলা হয় এটি অষ্টম বা নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটি মূলত একটি বিষ্ণু মন্দির ছিল। মন্দিরটি প্রায় 100 ফুট বা 30 মিটার উঁচু। এর অন্য কোনো মণ্ডপ বা বসার চারপাশে একটা সুন্দর পার্ক করা আছে। এই পার্কটা আপনারা একটু ঘুরে দেখে নিতে পারেন। তেলি মন্দির, তেলি মন্দির দেখা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য চলে যাব। ফোর্ট থেকে যখন নামবেন তখন দুপাশে এরকম সুন্দর সুন্দর বৌদ্ধ এবং জৈন মূর্তিগুলি পাথরের ওপর সুন্দরভাবে খোদাই করা আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না। পরবর্তী গন্তব্য হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সমাধিস্থল। জায়গাটাতেই ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে সমাহিত করা হয়েছিল। আর ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ জ্যোতি 12 মাস 24 ঘন্টা জ্বালিয়ে রাখা হয়। আর তার পিছনে রয়েছে ঝাঁসির রানীর সেই বিখ্যাত মূর্তি। রানী লক্ষ্মীবাই চেয়েছিলেন তাঁর মৃতদেহ যেন ব্রিটিশদের হাতে না পড়ে। কিংবদন্তি অনুসারে আহত অবস্থায় তিনি বাবা গঙ্গাদাসের মঠে আশ্রয় নেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিশ্বস্ত অনুগামীরা তড়িঘড়ি করে নিকটবর্তী একটি কুটিরের খড় ব্যবহার করে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন, যাতে ব্রিটিশরা তাঁর মরদেহ স্পর্শ করতে না পারে। যেখানে তাঁর দাহকাজ সম্পন্ন হয়েছিল ঠিক সেই স্থানে এই সমাধিটি নির্মিত। এটি গোয়ালিয়র শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সমাধিস্থলের কাছেই ঘোড়ার পিঠে আসীন রানীর একটি বিশাল এবং তেজস্বী ব্রোঞ্জ মূর্তি রয়েছে, যা তাঁর অসীম সাহসিকতার প্রতীক। আমি পদ্মনাভ এবং আমি ঘুরে বেড়াচ্ছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন একটি পর্বে।